ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পর্ব, আর যা আপনারা আজ দেখতে চলেছেন কিংবা দেখবেন। বিভিন্ন পর্ব আমরা করে আসছি এবং বিভিন্ন পর্ব আপনারা দেখে আসছেন। আমাদের দেশের রাজনীতি, বঙ্গ রাজনীতি থেকে বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে বিভিন্ন পর্ব করছি। আপনার ট্রাই ফ্রি বাংলায় অনুষ্ঠান দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আমি কেন প্রথমে বললাম যে আজকে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট পর্ব, কারণ আজকে আমরা তিনটে পার্ট রাখছি, খুব গুরুত্বপূর্ণ তিনটে পার্ট রাখছি। তাহলে আগের যে পর্বগুলো আপনারা দেখে এসছেন এতদিন, মনে করে দেখবেন আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচন কিন্তু ধর্ম নিয়ে কিন্তু সবটাই হবে, অর্থাৎ হিন্দুত্ব নিয়েই কিন্তু বিজেপির মেইন এজেন্ডা, মানে প্রধান বিরোধী দল ধর্মই কিন্তু শেষ কথা বলবে। এবং তার উদাহরণস্বরূপ আপনারা দেখুন, ওপারে প্রভু চিন্ময়, ওপারে মানে বাংলাদেশ, আপনারা দেখেছেন সেই নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, জেলবন্দি। এপারে প্রভু হিরণময়, এটা আমরা বলছি না, বিরোধী দলনেতা এক্সে এটা তুলে ধরেছেন, পোস্ট করেছেন। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন, না জানলে একটু সংক্ষেপে আপনাদের বলে রাখি। ধর্মগুরুদের ওপর আক্রমণ নিয়ে কিন্তু সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং যে ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর গ্রামে, সেখানে প্রভু হিরণময় নন্দকে কিন্তু কয়েকজন দুষ্কৃতী গলায় দড়ি লাগিয়ে তার উপরে আক্রমণ করে এবং তার মাথার জটা কেটে দেওয়া হয়, এরকমই অভিযোগ করা হচ্ছে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে। এবং তার সিকিউরিটির জন্য কিন্তু দাবি করা হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি সেরে উঠুক, এটাই কিন্তু আমরা চাইব। এ নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। এর সঙ্গে আরএসএসের প্রধান কার্যালয় নাগপুরে কিন্তু নরেন্দ্র মোদী গেছেন, এতদিন পর গেছেন। মোহন ভাগবতের সঙ্গে তার সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে তোমার বাড়ি আমার বাড়ি মোথা বাড়ি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু শুরু করে দিয়েছেন এই ন্যারেটিভ। অর্কপ্রভ সরকার আছেন আমাদের সঙ্গে অন্যান্য পর্বের মতো একদম ইন ডিটেল আলোচনা করার জন্য। অর্কদা, আপনাকে স্বাগত আজকের শোতে। খুব ইম্পর্টেন্ট তিনটা টপিক। প্রথমেই যে নিউজটা শুরু করলাম, শুভেন্দু অধিকারী এক্সে পোস্ট করেছেন ছবি দিয়ে, বলছেন ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। দাদা, আপনার ব্যাখ্যা। প্রথম কথা বলে রাখি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার জঙ্গিদের জারদ সন্তানদের নিয়ন্ত্রণে বাংলাদেশ। এই বাংলাদেশে একসময় 23% সনাতন ধর্মাবলম্বী ছিল, সেই সংখ্যাটা কমতে কমতে এখন 8%-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আবার ভারতের দিকে তাকালে দেখা যায় 1947-এ দেশভাগের সময় ভারতে মুসলমানদের জনসংখ্যা যা ছিল, স্বাধীনতার 77 বছর পর সেই জনসংখ্যা বেড়েছে, বাংলাদেশে কমেছে, পাকিস্তানে খুব মার্জিনাল, আফগানিস্তানে তো নেই বললেই চলে। অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে নেহেরু লিয়াকত চুক্তি অক্ষরে অক্ষরে পালন করেছি, পাকিস্তান করেনি, বাংলাদেশ করেনি, আফগানিস্তান করেনি। তাহলে যেভাবে সনাতনীদের সংখ্যা কমছে বাংলাদেশে, অচিরে সনাতনীরা বাংলাদেশে লুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হবে। বেশ, ইউনুসের প্রশাসন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, স্টেট অফ ডিনায়ালে আছে। বলছে বাংলাদেশের সনাতনীরা আওয়ামী লীগের সমর্থক, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধর্মীয় সংঘর্ষ নয়, সম্পূর্ণ মিথ্যা কথা। 2024-এর অগাস্ট থেকে 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত 2500-এর বেশি ঘটনা ঘটেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনে। তার মধ্যে মাতৃশক্তির অসম্মান, খুন, সনাতনীদের ধর্মস্থানকে অপবিত্র করা, চিন্ময় প্রভু বিনা বিচারে জেলে বন্দী, যশোরেশ্বরী কালী মন্দির যেটা আমাদের সতীপীঠ, সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাকে সোনার মুকুট দিয়েছিলেন, সেটা চুরি হয়ে গেছে, পাওয়া যায়নি। সনাতনীদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে ধর্মান্তরণ করতে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে এই দুষ্কৃতী জঙ্গিদের দাপাদাপিতে এপার বাংলারও ওই উগ্রবাদীরা উৎসাহিত হয়েছে। বেশ বেশ বেশ। সেই জন্যই
দাসপুরে ওই ঘটনাটা ঘটেছে। এত স্পর্ধা কোথায় হয়? একজন সনাতনী পূজারীকে এভাবে আক্রমণ করা, তার অসম্মান করা, তার মাথার জটা কেটে দেওয়া, এই দুঃসাহস কোথায় হচ্ছে? এই দুঃসাহস পাচ্ছে বাংলাদেশে জঙ্গিদের দেখে, উৎসাহিত হচ্ছে, ভাবছে এভাবেই বোধহয় সব কিছু করা যাবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে, সনাতনীরা কনসলিডেট করছে, এবার একটা হিন্দু ব্যাকল্যাশ হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখনো যদি আমরা রুখে না দাঁড়াই আমরা নিজ ভূমে পরবাসীতে পরিণত হব। শুভেন্দুবাবু রাজনৈতিক কারণে এক্সে পোস্টটা করেছেন, তার পলিটিক্যাল পারপাস আছে, কিন্তু একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, গর্বিত হিন্দু হিসাবে আমি এটুকু বলতে পারি, এবার আমাদের প্রতিবাদ করা উচিত, পথে নামা উচিত। রাজনৈতিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে সমস্ত হিন্দুকে একজোট হতে হবে। বাংলাদেশের হিন্দুদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে, তাদের উপর জঙ্গি জিহাদিদের আক্রমণ যেন নেমে না আসে এবং ইউনূস সরকারকে বাধ্য করতে তাদের প্রোটেকশন দিতে, এবং একই সঙ্গে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে সনাতনীরা যেন এই জঙ্গি মতবাদে দীক্ষিতদের হাতে আক্রান্ত না হয় সেটাও এনশিওর করতে হবে। রাজনৈতিক দলের হাতে এই দায়িত্ব ছাড়লে চলবে না, তারা হচ্ছে ভোটের কারবারি। সমস্ত মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে পথে নেমে এই তাণ্ডবের বিরুদ্ধে সক্রিয় হতে। না, তাহলে আপনি বলছেন অর্কদা, যা বাংলাদেশে ঘটছে এবং যেভাবে তিনি পোস্ট করেছেন এবং যেভাবে তিনি ন্যারেটিভটা বলছেন যে ওপারে চিন্ময়, এপারে হিরণময়, প্রভু চিন্ময়, প্রভু হিরণময়, সেক্ষেত্রে তো সনাতনীদের উপরে, এই ধর্মগুরুদের উপরে আক্রমণ কতটা প্রভাব ফেলবে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে কিন্তু সাংঘাতিক একটা অ্যালার্মিং সিচুয়েশন। আমি তো আগেই বলছি, ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে, আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ। আমাদের দরকার হচ্ছে পজিটিভ সেকুলারিজম। রাইট। আমাদের এখানে সেকুলারিজমের অর্থ হচ্ছে সংখ্যালঘু তোষণ। সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো মুখে রা কাটে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের কয়েকজন ফ্রিঞ্জ এলিমেন্ট যদি খারাপ কাজ কিছু করে থাকে সেটাকে নিয়ে তারা বাজার গরম করে। মুসলমানদের সাম্প্রদায়িকতা নিয়ে, আমি ধর্মীয় সংখ্যালঘুদের বড় অংশ মুসলমান, তাই মুসলমান বললাম, মুসলমান সমাজের যে অংশ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়, উস্কানি দেয়, তাদের বিরুদ্ধে আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো প্রতিবাদ করে না। এটা তো তোষণ, এটা তো সেকুলারিজম নয়। সেকুলারিজম তখনই পজিটিভ সেকুলারিজম হবে যখন ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতাকেও আমি নিন্দা করব, সংখ্যাগরিষ্ঠ সমাজের সাম্প্রদায়িকতাকেও নিন্দা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে তথাকথিত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষেরা ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকেন। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এবং আমি তো আবার বলছি যে মোথাবাড়ির ঘটনা বলুন, এই পশ্চিম মেদিনীপুরের ঘটনা বলুন, বাংলা একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। বেশ, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখন বিজলি, সড়ক, পানি, এমপ্লয়মেন্টগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন ন্যারেটিভ হচ্ছে, একজন বলছে আমি মুসলমানদের রক্ষাকর্তা, আর একদল গিয়ে বলছে যে হিন্দু খাতে আমি গর্বিত। একদমই। তো এই ন্যারেটিভ পশ্চিমবঙ্গে বিগত 10 বছর আগে ছিল না। এই যে পলিটিক্যাল ডিসকোর্স, এই পলিটিক্যাল ডিসকোর্সে ক্ষতিকার হচ্ছে, ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের। ওর কথা। এর পাশাপাশি আমরা কিন্তু আরএসএসের প্রধান কার্যালয় নাগপুরে কিন্তু নরেন্দ্র মোদী গেছেন এবং মোহন ভাগবতের সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছে, খুব গুরুত্বপূর্ণ এত বছর পর। এবং সেখানে কিন্তু আরএসএসের 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু বিশেষ কি কোনো পরিকল্পনা আছে, না হলে এই সাক্ষাৎকে আপনি কীভাবে দেখছেন? সরসংঘ চালক মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গ ছিলেন, সঙ্ঘের সংগঠন বাড়াবার, শাখা বাড়াবার একটা রোডম্যাপ দিয়েছেন এবং আরএসএস পশ্চিমবঙ্গের প্রতি নজর দিচ্ছে। এবং অখিল ভারতীয় প্রতিনিধি সভার যে ছিল ব্যাঙ্গালোরে হলো 3 দিন ব্যাপী, মার্চের শেষ সপ্তাহে, সেখানে বাংলাদেশ নিয়ে বিশেষ প্রস্তাব নিয়েছে আরএসএস
এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আরএসএস সক্রিয়, রামনবমীতে তারা অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা পালন করবে। আরএসএসের সঙ্গে বিজেপির একটা দূরত্ব তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। জেপি নাড্ডা যখন বলেছিলেন যে বিজেপি বড় হয়ে গেছে, সবসময় আরএসএসের সমর্থন তাদের নাও লাগতে পারে, সেটা আরএসএস ভালোভাবে নেয়নি। তারপর দুপক্ষই নিজেদের অবস্থান নমনীয় করেছে। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির বিধানসভায় বিজেপির জয়ের পিছনে আরএসএসের ভূমিকা ছিল, এটা অনস্বীকার্য। বেশ। তা নরেন্দ্র মোদী গেলেন 13 বছর পরে, 2013 সালে তিনি গিয়েছিলেন, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। 2014 সালে দেশে লোকসভা নির্বাচন ছিল। তো বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নামে যাতে সঙ্গ সিলমোহর দেয় সেটা নিশ্চিত করার তাগিদ ছিল মোদীজির। আর এবার তিনি গেলেন যখন সঙ্ঘের শতবর্ষ। তিনি যেতেই পারেন, তিনি একজন স্বয়ংসেবক। আরএসএসের যেসব দীর্ঘদিনের এজেন্ডা ছিল তার অনেকগুলোই তো মোদী সরকার পূরণ করেছে। কাশ্মীর থেকে 370-35 বিলোপ, 3 তালাক বিলোপ, অভিন্ন দেয়ানি বিধিও চালু হবে, ইত্যাদি ইত্যাদি। আরএসএসের এজেন্ডা ফুলফিল করেছেন মোদীজি। আরও কিছু বাকি আছে, সেগুলো করার চেষ্টা করবেন। আসলে সংঘ এবং বিজেপি পরস্পরের পরিপূরক। কখনো কখনো মতপার্থক্য হতে পারে, সেই মতপার্থক্যগুলোকে তারা মানিয়ে গুছিয়ে চলতে পারে। শাসক দলের কাছে কি বড় একটা চ্যালেঞ্জ হবে যদি এটা হতে যাচ্ছে, যেভাবে বললেন আপনি? তার কোনো চ্যালেঞ্জই নয়। আরএসএস তো ওদের ইডিওলজিক্যাল গাইড। আরএসএসের থেকেই তো স্বয়ংসেবক ছিলেন মোদিজির। আরএসএসের দেখানো পথেই তো তারা জীবন গড়ে তুলেছেন। এগুলো কিছু বাজারে সংবাদ মাধ্যম এগুলো করেন। তৃণমূলকে সামলাতে পারবে? মানে আমার প্রশ্নটা ছিল সেটাই আপনার কাছ থেকে জিজ্ঞেস করার। হিন্দু জাগরণ হটলে, হিন্দু ব্যাকল্যাশ হলে তৃণমূলের বিপদ হবে। শুধুমাত্র মুসলমান ভোট দিয়ে জেতা যাবে না, পরিষ্কার কথা। 55% তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার আছে। লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ও ডিসকাউন্টেড হয়ে গেছে। আমি সবটা নিয়ে বললাম। বেনিফিশিয়ারি এর মুসলমান, সেটা নিয়ে 45% ভোট তৃণমূল পায়, বিজেপি পায় 40%। একটা মুসলমান ভোট পায় না। হিন্দু ভোটের 55% বিজেপি পায়। সেটাকে যদি বিজেপি 60%-এ নিয়ে যেতে পারে, তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। এবং তখন ফটোফিনিশ বিজেপি 135-এর নিচে যাবে না। তাহলে বিজেপি 135 যদি পায়, তা তৃণমূল করা পেতে পারে 155, 57, তার বাইরে তো পাবে না। বাম কংগ্রেস একটা দুটো পাবে। তাহলে 157 যদি তৃণমূল পায়, সেই সরকার 1 সপ্তাহ চালাতে পারবে না। আমি বিজেপি যদি 60% ভোট পায়, 135-এর নিচে নামবে না, ওটা মিনিমাম, বাড়তে পারে। অর্কদা, আমরা লাস্টের দিকে আছি। শেষে রামনবমী নিয়ে, 6 তারিখ রামনবমী, আমরা চাইবো যে প্রত্যেকে যেন রামনবমীর দিনকে শান্তিতে থাকেন এবং শান্তি বিরাজ করে গোটা রাজ্যে। বিজেপির বিভিন্ন নেতা থেকে শুরু করে কিন্তু বিরোধী দলনেতা কিন্তু পোস্টার পড়েছে কলকাতা শহর। আমি দেখলাম মোদিজি আর শুভেন্দু অধিকারীর ছবি কলকাতা শহরে বিভিন্ন জায়গায়। দেখুন, রামনবমী শান্তিতে পালন করুন। মর্যাদা পুরুষোত্তম রামকে নিয়ে যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হতেই পারে, কেন হবে না? গর্বিত হিন্দু আমরা, পার্টিসিপেট করবো কি করবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রামনবমীকে ঘিরে যেন কোনো অশান্তি না হয়। দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। এর উদ্যোক্তাদেরও দায়িত্ব, প্রশাসনেরও দায়িত্ব। কোনো রকম উস্কানি যেন কোনো পক্ষ থেকে না হয়। রামনবমীর মিছিল হোক নির্দিষ্ট পথে, শান্তিপূর্ণভাবে, উস্কানি না দিয়ে, স্পর্শকাতর জায়গাকে এড়িয়ে। উস্কানি দিলে বাংলার ক্ষতি হবে। এবং শাসক দলের পক্ষ থেকেও যারা বলছেন যে রামনবমী থেকে উস্কানি দেওয়া হতে পারে, তারাও কিন্তু এক ধরনের উস্কানি দিচ্ছে। শাসক দলের দায়িত্ব বিরোধীদের থেকে বেশি, কারণ তারা প্রশাসনে আছে। প্রশাসনকে সতর্ক হতে হবে। সমাজ মাধ্যমে যাতে ফেক নিউজ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে। ভুয়ো ভিডিও ছড়িয়ে উত্তেজনা বাড়ানোর একটা চেষ্টা হয়, প্রশাসনকে নজর দিতে হবে। এবং আমি আবার বারবার করে বলবো, উদ্যোক্তারাও, তাদেরকেও কিন্তু সংযত হতে হবে। তারা মিছিল করুন, কোনো অসুবিধা নেই। সব কিছুতে একটা আত্মনিয়ন্ত্রণ জরুরি। রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমি 11 কোটি বঙ্গবাসীকে
কি বলবো, তাদের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারি না। এটাই আমার বক্তব্য। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে এই পর্ব রাখলাম, এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ পর্ব। আপনারা জানলেন যে বিরোধী দল নেতা ইতিমধ্যে এক্সে পোস্ট করেছেন শান্তি যেন থাকে, রামনবমী আসছে আগামী রবিবার 6 তারিখ 6 এপ্রিল, শান্তি যেন বজায় থাকে, এটাই সব থেকে বড় কথা। এবং বাকিটা সময় বলবে, অর্থাৎ 2026 নির্বাচন যত এগোবে আরও অনেক টপিক নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে আসবো, দল বদল নিয়ে আসবো, এ দল থেকে ও দল, আরও অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক ঘটে যাবে। তো আমরা সেগুলো আপডেট নেবো এবং অর্কদার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।